থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো, সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি সহ দ্বিপক্ষীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকটি সুনির্দিষ্ট ও সফল ছিল। এস এম আরিফের রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকটি সফল হয়েছে বলেও জানান প্রেস সচিব। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে বিমস্টেক সম্মেলনে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জানান, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এস এম আরিফ, মাই টিভি। এদিকে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সম্মেলনের ফাঁকে সকালের নাস্তার সময় তিনি এই বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। ঈদের ছুটির শেষ পর্যায়ে থাকলেও এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী, যদিও সেই সংখ্যা অনেক কম। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়ছে, তবে সেই সংখ্যা অনেক কম। সরেজমিনে দেখা গেছে সিট ফাঁকা রেখেই গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি, তারাই ঢাকা থাকছেন বেশি। তবে ঈদের ছুটি থাকায় এখনও ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। পুরো ঈদ যাত্রা স্বস্তির হলেও হঠাৎ করেই শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছে রেলওয়ে, আর যার ফলে গরমে পরিবার পরিজন ও শিশুদের নিয়ে স্টেশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর মধ্যেই আবারও টিকিট নেওয়ার জন্য অনলাইনে সার্ভার ডাউন ছিল কয়েক ঘন্টা। ঈদ মৌসুমে হঠাৎ শিডিউল বিপর্যয় খুব বেশি অস্বাভাবিক মনে করছেন না স্টেশন ম্যানেজাররা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এখনও পরিবার পরিজনের টানে বাড়ির উদ্দেশ্যে ছুটছেন অনেকেই, আবার কেউ কেউ যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে। ছুটির শেষ দিকে হওয়ায় অনেকেই আসতে শুরু করছেন রাজধানী ঢাকার বিভিন্ন কর্মস্থলে। সবকিছু মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে এখন যাত্রীদের আসা যাওয়ার ভিড়। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। গরমে পরিবার পরিজন সহ বাচ্চাদের নিয়ে অপেক্ষা আর ভোগান্তির অভিযোগ তুলে ধরেন যাত্রীরা। যখন ট্রেনের সময় থাকে তার থেকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা পরও ট্রেন লেট করে যায়। এসে শুনি 12:15 ছাড়বে, 11:45 ছাড়বে, এই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। রেল স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন নানা পরামর্শ আর অনুরোধ। দুর্নীতিগুলো যদি বন্ধ করে, ট্রেনে যেই যাত্রীগুলো যায় তারা তো ফ্রি যায় না, তারা তো টাকা দিয়েই যাচ্ছে। তো এই টাকাটা কোথায় যাচ্ছে? এগুলো যদি কন্ট্রোল করে, এই অর্থ দিয়েই এই মানুষকে যদি সেবাগুলো দিতে পারে। ঈদের মধ্যে শিডিউল ঠিক থাকায় হঠাৎ এই শিডিউল বিপর্যয়কে খুব বেশি সমস্যা মনে করছেন না কমলাপুর রেল স্টেশন ম্যানেজার।
ঈদ যাত্রার প্রথম দিন থেকে এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত কোনো ট্রেন লেট যায় নাই। আজকে দুই একটা ট্রেন লেট যাচ্ছে। এখন এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে আমরা এই হ্যাজার্ড থেকে কখন বেরিয়ে আসবো, আমি তো কোনো হ্যাজার্ড দেখি নাই। আজকে একটা সমস্যা হয়েছে, হঠাৎ একটা সমস্যাকে যদি আপনারা প্রতিদিনের সমস্যা বলি ফেলেন, সেটা তো আসলে সঠিক না। শিডিউল বিপর্যয়ের মধ্যেই অনলাইন টিকিটের জন্য আরেক ভোগান্তি। সার্ভার ডাউন ছিল বেশ কয়েক ঘন্টা, যা সমাধান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। 8টা থেকে শুরু হওয়ার কথা, যেটা 14 তারিখের টিকিট, সেটা 10টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা ডিলে হয়েছে। এছাড়া আর এই সিস্টেম আপগ্রেডেশনের কারণে, সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জমে ওঠেনি রাজধানীর ঈদ পরবর্তী নিত্য পণ্যের বাজার। বিক্রেতারা বলছেন ঈদের টানা ছুটি হওয়ায় প্রথম সাপ্তাহিক ছুটির দিন ক্রেতা শূন্য। বাজারে নিত্যপণ্যের দামও স্বাভাবিক, তবে চালের বাজার নিয়ে অস্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। এস এম আরিফের রিপোর্ট। ঈদে টানা 9 দিনের ছুটি থাকায় রাজধানীর নিত্যপণ্যের বাজার এখনও জমে ওঠেনি। অনেকটাই ক্রেতা শূন্য কারওয়ান বাজার। সব ধরনের সবজির দাম সহনীয় রয়েছে বলে জানান বিক্রেতারা। দ্বিমত না করলেও সামনে বেড়ে যেতে পারে বলে ধারণা ক্রেতাদের। বেগুন এখন 100 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি। এই অহরহ দেখে তো মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু এরকম তো থাকবে না। মানুষও কম, ঈদভাঙ্গা বাজার, লোক আসতেছে, আমরা সারাদিন বসে থাকি, যে টুকটাক হয় তো সে আশাতে আসি। গ্রামে বেড়াইতে গেছে, ওখানে আছে মানুষ কম, মাল বেশি, তার জন্য দাম এক পর্যায়ে কমে আছে। তবে চালের বাজার নিয়ে অস্বস্তি বিরাজ করছে ক্রেতা বিক্রেতাদের মাঝে, কেননা দীর্ঘ সময় ধরে চালের দাম বেড়েই চলছে। প্রতি বছর দেখে আসছি রমজান আসলে চালের দাম কম, চাউলটা কম বেচা বিক্রি হয় সবসময়, রোজাতে দেখতাম। এই বছর উল্টা দিকে ঈদের আগ পর্যন্ত দেখছি বাড়ার ভিতরে ছিল। চালটা একদম মানে নিয়ন্ত্রণের বাইরে, এক সপ্তাহে নেই, আবার আরেক সপ্তাহে 2 টাকা করে বেশি কিনি। কনজিউমার কোম্পানির হাতে এখন জিম্মো সরকারও, এরা 6-7টা কোম্পানির কাছে আপনি মনে করেন এই লাইসেন্স দিয়ে দিছে। এরা যেভাবে সেভাবে মনে করেন চাউল আমদানি করে রপ্তানি করিয়া এদের মন মতো একটা ভাড়া কমায়। এই একটি পণ্য ছাড়া এবারে রমজান ও ঈদ বাজার নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। প্রত্যেক রমজানে যেমন দ্রব্যমূল্য হঠাৎ বাড়ে, 2-1টা আইটেম ছাড়া, এগুলো কিছু ছাড়া মোটামুটি সবই। ওই সরকার থাকাকালীন রোজা আসলে সব কিছু মাল সিন্ডিকেট করে রাখতো, সব কিছু দাম দর বেশি হতো। সেই তুলনায় এবার সারা বছরই তো আমরা বাজার করছি, সব কিছু দাম স্বাভাবিক আছে। বাজার সহনীয় রাখার ধারা ভবিষ্যতেও ধরে রাখবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানী সহ 4 নগরীতে একই দিনে স্বাধীনতা কনসার্ট করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে গঠিত সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী 11 এপ্রিল এসব কনসার্টে গাইবে দেশের জনপ্রিয় ও পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি গুণী ও নবীন সঙ্গীত শিল্পীরা। রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ার একটি মাঠে এই কনসার্ট শুরু হবে বিকাল 3টায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আগামী 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট উপলক্ষে ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু এসব তথ্য জানিয়েছেন। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। এবার মাই টিভি বিশেষ। ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে দর্শনার্থীরা। গাজীপুরের বিনোদন কেন্দ্র সমূহের অন্যতম আকর্ষণ গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সহ আশেপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন এ পার্কে। পার্কের জীবন্ত পশু পাখি ছোটাছুটি দেখে মুগ্ধ হচ্ছেন তারা। প্রতিনিধি মাহবুবুল আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গাজীপুর সাফারি পার্ক। কোর্ট থেকে শুরু করে সাফারি জোনে নানা ধরনের প্রাণী দেখে খুশি দর্শনার্থীরা।
পার্কে আলাদা টিকিট কেটে দর্শনার্থীরা দেখছে মেকাও, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন বিদেশি পাখি। মাঝে মধ্যে কয়েকটি মেকাও উড়ে এসে বসছে দর্শনার্থীদের গায়ে। এতে উচ্ছ্বসিত দর্শকেরা তুলে নিচ্ছে যে যার মতো ছবি। এখানে খোলামেলা পরিবেশ দেখে আমাদের ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো লাগে। সপরিবারে আসছি, বোন সবাই মিলে ঘুরতে আসছি, বাচ্চারা সব। আরো কিছু বাসের ব্যবস্থা করতে পারতেন তাহলে পর্যটকদের জন্য এটা অনেক বেশি সুবিধার হতো। পায়ে হাঁটা পথে দর্শনার্থীরা দেখছে কুমির, জলহস্তী, মদনটাক, উট পাখি, ইমু পাখি, বিভিন্ন ধরনের সাপ, ঈগল সহ বিভিন্ন প্রাণী। কোর সাফারির আলাদা পার্কে বেষ্টনীতে উন্মুক্ত পরিবেশে বাঘ, ভাল্লুক, সিংহ, জেব্রা, জিরাফ সহ আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ দেখে আনন্দিত শিশু ও দর্শনার্থীরা। আমরা সাফারি পার্কে আসছি, বাঘ দেখেছি, ভাল্লুক দেখেছি, সাফারি পার্কে দেখেছি কুমির, কচ্ছপ। এখানের পরিবেশ খুবই সুন্দর, এখানে অনেক কিছু দেখেছি। এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, পশু পাখি দেখলাম। আশা করব যে বিদেশ থেকে যে ফরেনার যারা আসে তারা আমাদের সাফারি পার্কটা ঘুরে দেখবে। কজেস পুরো সাউথ এশিয়ার মধ্যে এটা হচ্ছে একটা বৃহৎ সাফারি পার্ক। দর্শনার্থীদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। দর্শনার্থীদের জন্য আমরা আমাদের বিশেষ করে নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকটা বেষ্টনীতে আমাদের পর্যাপ্ত স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে, যাতে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা কোনো সমস্যা না দেখা দেয় এবং তারা যেন সুন্দরভাবে ভিজিট করতে পারে, তাদের জন্য আমরা সুব্যবস্থা রাখা হয়েছে। এদিকে কাপাসিয়া উপজেলায় কোনো প্রকার বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ ও উৎসব উপভোগ করতে বড় সেতুটি বেছে নিয়েছে দর্শনার্থীরা। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ও প্রিয়জনকে নিয়ে উৎসবে মেতেছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদ আনন্দের সবচেয়ে বড় অংশীদার পরিবারের সদস্যরা। তাই তো ঈদ উপলক্ষে পরিবারের টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছোটে লাখো মানুষ। কিন্তু সেই আনন্দ জোটে না সবার ভাগ্যে। অন্যের টাকা পাহারা দিতে ঈদের দিনও কাজ করতে হয় সেবা প্রদান করা এটিএম বুথের সিকিউরিটি গার্ডদের। কেমন কাটলো তাদের ঈদ, এ নিয়ে দেখুন সাইদুর রহমান আবিরের রিপোর্ট। মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই আনন্দের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার পরিবারের সদস্যরা। তাই তো কর্মস্থল থেকে পরিবারের টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছোটে লাখো মানুষ। কিন্তু সেই সুযোগ আর আনন্দ কি সবার ভাগ্যে জোটে? সেবামূলক কাজে থাকায় অনেকেরই বঞ্চিত হতে হয় পরিবারের সাথে ঈদ আনন্দ থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে 24 ঘন্টা নিরাপত্তার মধ্যে রাখা এটিএম বুথের এই নিরাপত্তা কর্মীরা। দেশের সকলের অর্থের পাহারা দিতেই অন্যান্য দিনের মতো ঈদের দিনও কেটে যায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ পরিহার করে জীবনের ঝুঁকি নিয়েই বুথের অর্থের পাহারা দিতে হয় এই কর্মীদের। কেমন কাটলো এবারের ঈদ? গেলে তো ভালো হইতো, তো যাইতে পারছি না, তো এই সমস্যা কি অনেকে মনে করেন রূপ তো সবাই গেছে, অনেক তো যাইতে পারে না, একটা থাকতে হয়, এই কারণে বাড়ি যেতে পারছি না। এটা তো কাটাইছি মোটামুটি ভালোই, কিন্তু ফ্যামিলি লইয়া কাটাইলে তো ভালো হয়, কারণ ফ্যামিলি যখন নাই তো কিছু করতেই না, যারা আছে এইটাই করতে হবে। সারা গেছে, আমরা কোনো ছুটি নেই, সারা আইলে আমাকে যাইতে হইব। নিজের কাছে খারাপ লাগে না, আমি তো যাওয়ার কথা ছিল, যাইতে ঈদে তো সবাই যাইতে চায়, আমাকে তো যাওয়ার মতন কোনো সুযোগ নেই। অন্যের গচ্ছিত অর্থের তারা অতন্ত্র প্রহরী। সবাই যখন ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরে, তখন হয়তো সুযোগ হয় পরিবারের কাছে যাওয়ার, কিন্তু ঈদের আনন্দের স্বাদ আর মেলে না তখন। কষ্টের মধ্যে আছি, এটাই একটা বছরকার দিন গেল, ধরেন যাইতে পারলাম না বাসায়, বাড়ি যাইতে পারলাম না, বাপ মা আছে ফোন দিচ্ছে বারবার, যাইতে পারলাম না, আফসোস যাইতে পারলাম না বছরকার দিন, এটাই, তাছাড়া অন্য কিছু। চাচ্ছি যে ঈদের মধ্যে যেন কোনো আমাদের গ্রাহক যেন দুর্ভোগে না ভোগে, যেরকম অনেক কাছে কাস্টমার যে ঈদের সময় টাকা তোলে, আমরা 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েও অন্যের অর্থের পাহারা দিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করাই এটিএম বুথের এই নিরাপত্তা কর্মীদের প্রতি গ্রাহকসহ দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে শহীদ পরিবারের ঈদের খবর। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে গিয়ে ঘাতকের বুলেটে শহীদদের জনপদে পরিণত হয়েছে গোটা দেশ। মুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে দেশবাসী। কিন্তু যাদের আত্মত্যাগে এমন ফ্যাসিবাদী শাসক বিদায় নিয়ে এমন দিন আসলেও তাদের পরিবারের খোঁজ নিয়েছে কজন? উৎসবের এই সময়ে তাদের স্বজনদের চোখে কেবলই অশ্রু। তারা চান এসব হত্যাকাণ্ডের দ্রুত এবং সঠিক বিচার।
মাহবুব সৈকতের রিপোর্ট। 24 জুলাই আগস্টে ফ্যাসিস্ট ঘাতক চক্রের নির্মম গুলিতে ঝরেছে অজস্র প্রাণ। শহীদের জনপদে পরিণত হয় বাংলাদেশ। রক্ত ধুয়ে আসা স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এসেছে ঈদুল ফিতর। হাসি আর আনন্দে ভাসছে গোটা দেশ। শুধু অশ্রু বইছে শহীদ পরিবারে। যে বুকের ধন প্রতি বছর ঈদের বাজার করত মা বাবা ভাই বোন আর স্বজনের জন্যে, সেই মারুফই আজ নেই। কি করে হবে তাহলে উৎসব? ঈদ আইলে আমার ছেলে কত মার্কেট করে আমার লেগে আনতো আর বাইকে লেগে আনতো, কিন্তু এই বছর আমার ছেলেও নাই, মার্কেটও নাই। আমার ছেলেটা না আমার কষ্টটা বুঝতো, আজকে আমার ছেলেটা নাই। এই ফেসিলিটি সরকার আমার ছেলেটাকে খুন করে ফেললো, আমার ঈদটা সব শেষ করে দিল। অন্য শহীদের পরিবারের মতো এই পরিবারটিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু উৎসবের এই সময়ে বারবার সে ধরা দেয় শহীদ মারুফের স্মৃতি। কি আমার গড্ডা সব শুনে শুনে লাগে, ছেলে আর আছে কি কষ্ট আল্লাহ জানে। আজকে সেই সোনার ছেলেটা ছাড়া ঈদ করবো বাবা, কিভাবে করবো? তবুও নেই আক্ষেপ, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী তো বিদায় নিয়েছে। শহীদ গোপালের নাম ভুলেই যেতে আস্তে আস্তে। সবাই কইছিল কি যে শহীদ গো নামের রাস্তা মানে কইছিল করবে, কিন্তু এখন পর্যন্ত দেখি না। প্রাণ দিয়ে দিছে, এদের জন্য যদি দেশটা যদি ভালো থাকে, তো সবাই চাই দেশটা যেন ভালো থাকে, ভালোই করুক, এটা আমরা সবাই চাই। 19 জুলাই 2024 শুক্রবারের পবিত্র দিন। ঘাতকের নির্বিচার গুলিতে রামপুরার বাড্ডায় শহীদ হন 19 বছরের তরুণ মারুফ। বিচার চলছে ধীর গতিতে, আমার চাওয়া শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার কাছে। আল্লাহ, আমার ছেলের হত্যার তুমি বিচার করো আল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের বেহাল অবস্থা। ঈদের ছুটিতে চিকিৎসক সংকটের কারণে 4 শিশু মৃত্যুবরণ করেছে। কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর কথা অস্বীকার করে বললেন, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল, কিছুই করার ছিল না তাদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান দিদাস। ভোলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। কেবিন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে নোংরা পরিবেশ জানিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে ঈদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পড়েছেন চরম বিপাকে। চিকিৎসক সংকট সহ নার্সের সংকটের কারণে 4 জন শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করায় রোগীর স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 4টা শিশু হাসপাতালে মারা গেছে, ভোলা সদর হাসপাতালে। এখন আমার বাচ্চা নিয়ে আমি আতঙ্কিত আছি। এখানে অনেক ধরনের সমস্যা আছে, মূলত যেমন ডক্টরের সংকট আছে এবং নার্সের সংকট আছে। আজকে 3 দিন যাবত বাচ্চা নিয়ে আসছি, কিন্তু বাচ্চার কোনো ডেভেলপ হচ্ছে না। যে সমস্ত বাচ্চাগুলো মারা গেছে সেগুলো আসছে একদম খারাপ অবস্থায়, কারণ এমন অবস্থায় আসছে যে আমাদের কিছু করেনি না। তখন দরকার তাদের আইসিইউ সাপোর্ট। যখন আমাদের এখানে যতটুকু সাপোর্ট ছিল সব দেওয়া হয়েছে, দেওয়ার পরে তাদেরকে আমরা বলছি যে আপনারা দ্রুত বরিশাল বা ঢাকা নিয়ে যান, তারা নেয় নাই। এখানে আমাদের কোনো ঘাটতি হয় না। তেলাপোকা বাসা বেঁধেছে হাসপাতালের প্রতিটি কেবিন ও সিটগুলোতে। হাসপাতালের বারান্দায় পড়ে আছে ময়লা, যার দুর্গন্ধে রোগীর সাথে আসা স্বজনরাও অসুস্থ হয়ে পড়ছেন। আমার বাচ্চারও সমস্যা সঠিকভাবে সমাধান হয় না। এখন বাচ্চার সাথে আইসা আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। একটা জেলা সদর হাসপাতাল, এখানে কোনো পরিবেশ নেই। দেখেন সারফোকা তেলাপোকায় ভরা, ময়লা আবর্জনা, এতে বাচ্চাগুলো তো আরো সমস্যা, বাচ্চারা আরো অসুস্থ হয়ে যায়। এখানে সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ। অভিযোগ আছে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ডাক্তাররা আসলেও তারা ঠিকমতো ডিউটি পালন করেন না। অসহায়ত্বের কথা স্বীকার করলেন হাসপাতালের এই কর্তৃপক্ষ। আমাদের কিছু ডাক্তার এখানে নিয়োগ হয়েছে, কিছু ডাক্তারকে পদায়ন করে অন্য জায়গায় নিয়েছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে ডাক্তারদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা সময় মতন এসে জয়েন করেননি, যার জন্য তাদেরকে আমি রোস্টারে রেখেও ডিউটি করাতে পারিনি। আবার যে ডাক্তারদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে সেটা যদি আগেই জানতে পারতাম তাহলে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে পারতাম, কিংবা আমি জেনেছি আমি তাদেরকে রিলিজ দেইনি। অর্ডারে তো 3-4 দিনের পরে সে চলেই যাবে উল্লেখ থাকে, কাজে উল্লেখ থাকাতে তাদেরকে আসলে রোস্টারে ডিউটি করানো খুব কঠিন। যিনি চলে যাবেন তিনি যদি মানসিকভাবে চলে যান তাকে দিয়ে ডিউটি করানো কঠিন। হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী না, আমি এটা বলতে চাচ্ছি না। রোগী যখন একজন ডাক্তারের কাছে আসে, চিকিৎসা ডাক্তার দিলে ডাক্তার এর দায়ভার নিয়ে নেন। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি।